নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে আমার আমেরিকা যাত্রা এক গ্রামীণ র্যাঞ্চ বা খামার বাড়িতে প্রবেশ করেছিল। আজ আপনারা শুনবেন স্বপ্নীল ঘোড়সওয়ারির মাধ্যমে আমাকে কিভাবে আরও এক রোমাঞ্চকর পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিল। ম্যাচিং আউটফিট এবং ঘড়ির ভয়, স্বপ্নীল আর আমার একই ধরনের পোশাক ওর ভালোবাসার বার্তাই দিচ্ছিল, কিন্তু যখন আমি শায়ার প্রজাতির দীর্ঘকায় ঘড়ি বেস্টি-কে দেখলাম, আমি ভয় পেয়ে গেলাম। না বাবা না, এ আমার দ্বারা হবে না। অনিবার্য স্পর্শ। পাহাড়ের দিকে যাওয়ার সময় আমাকে সাহায্য করতে গিয়ে স্বপ্নীল ওর হাতের তালু দিয়ে আমার নিতম্ব উপরে তুলে ধরল যাতে আমি বেস্টির পিঠে বসতে পারি। আমি এটা নিঃশব্দে সহ্য করলাম, কারণ এটা সময়ের দাবি ছিল, আর এমনটা করার মানুষটি ছিল স্বপ্নীল। বিবশতার প্রস্তাব। খুব ধীর গতিতে চলা এড়াতে আমি এই স্বপ্নীলকে একই ঘোড়ায় চড়ার প্রস্তাব দিলাম। স্বপ্নীল, আপনিও বেস্টির পিঠে উঠে পড়ুন। কতক্ষণ আপনি এভাবে পায়ে হেঁটে আর আমি ঘোড়ায় চড়ে ধীরে ধীরে যাব? অভূতপূর্ব পুরুষ স্পর্শ। একজন দক্ষ সওয়ারির মতো স্বপ্নীল আমার পেছনে বসতেই বেস্টিকে দ্রুত ছোটাল। আমি বড় হওয়ার পর আর কোনো পুরুষ আমার এত কাছে আসেনি। লাফিয়ে চলা বেস্টির সওয়ারি আমাকে এক অকল্পনীয় রোমাঞ্চ দিল। সংযুক্তার স্মরণ। সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল পৃথ্বীরাজ চৌহান কর্তৃক সংযুক্তাকে স্বয়ম্বর সভা থেকে তুলে নিয়ে পালানোর দৃশ্যের কথা। ঠিক সেভাবেই আমি স্বপ্নীলের সাথে আনন্দ পাচ্ছিলাম। লাজ এবং প্রেম। সরোবরের তীরে স্বপ্নীল আমাকে খুব সাবধানে নিচে নামাল। সেই পুরুষ স্পর্শের স্মৃতিতে আমার চোখের পাতা নুয়ে এল আর মুখ লাল হয়ে উঠল। স্বপ্নীল সেটা বুঝতে পেরে আমার দিক থেকে ঘুরে দাঁড়ালো, বোধহয় আমাকে সহজ করার জন্য। দুই রাজহাঁসের জোড়া। সরোবরের কাছে সুন্দর পাখিদের দেখে স্বপ্নীল পরের জন্মে পাখি হওয়ার ইচ্ছে প্রকাশ করল। আমি কল্পনা করলাম যে সে আর আমরা যেন দুটি রাজহাঁসের জোড়া হিসেবে ধরা দিচ্ছি। স্বপ্নীলের এই না বলা প্রচেষ্টা কি আমার বিয়ে না করার সংকল্প ভাঙতে সফল হবে? ঘোড়সওয়ারির রোমাঞ্চ, প্রেমের প্রথম স্পর্শ আর সারা জীবনের সম্পর্কের কল্পনা। শুনুন প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে। আপনারা শুনবেন এপিসোড 42, বেস্টির পিঠে চড়া, পুরুষ স্পর্শ এবং সংযুক্তা পৃথ্বীরাজের রোমাঞ্চ। স্বপ্নীল আমাকে ভালোবাসে আর বিয়ে করতে চায়, তা তো রাশিল আমাকে আগেই বলেছে। রাশিল যদি নাও বলতো, স্বপ্নীলের পোশাকের সাথে আমার পোশাকের যে মিল, তা দেখে এই সত্যিটা বুঝতে আমার বেশি দেরি হতো না। আমাদের তৈরি দেখে পামেলা গেট খুলে আস্তাবলে গেল। তারপর ও দুটো ঘোড়ার লাগাম ধরে বাইরে এল। তা দেখে স্বপ্নীল একটু সংশয় নিয়ে আমার দিকে তাকালো। বাণী, আপনার কি এই ঘড়ির পিঠে চড়ার আত্মবিশ্বাস আছে? ও মুখ ফুটে ওর সংশয় প্রকাশ করল। আমি দুটো ঘড়ির দিকে তাকালাম আর ওদের উচ্চতা দেখে বুক দুরুদুরু করতে লাগল। নিশ্চিতভাবেই ওদের আয়ত্তে রাখা আমার কম্য নয়। না বাবা না, এ আমার দ্বারা হবে না, আমি নিজের অক্ষমতা জানিয়ে দিলাম। তখন হাসতে হাসতে স্বপ্নীল পামেলার হাত থেকে একটা ঘড়ির লাগাম নিয়ে নিল। পামেলা ব্যাপারটা বুঝে নিল। ও অন্য ঘোড়াটাকে নিয়ে আস্তাবলে ফিরে গেল। এই মিষ্টি ঘড়িটার নাম বেস্টি। এটা শায়ার প্রজাতির। এই প্রজাতির ঘোড়ারা সবচেয়ে বেশি শক্তিশালী, দীর্ঘকায় আর ভারী হয়। বেস্টি তুলনায় শান্ত কিন্তু খুব ক্ষমতাশালী। ও ভীষণ দ্রুত দৌড়তে পারে। বলতে বলতেই স্বপ্নীল ওর কপালে একটা চুমু খেল। স্বপ্নীল বেস্টির পিঠে হাত বুলিয়ে দিল। বেস্টি স্বপ্নীলের আদরের উত্তর দিল মাথা নেড়ে। আগে আমাদের র্যাঞ্চটা একটু ঘুরে দেখুন, তারপর ওদিকের পাহাড় পেরিয়ে আমরা সরোবরের দিকে যাব, স্বপ্নীল ওর পরিকল্পনা জানালো। পায়ে হেঁটে র্যাঞ্চটা দেখার সময় স্বপ্নীল বেস্টির লাগাম হাতে ধরে রাখল। ও বেশ প্রশিক্ষিত ঘড়ি অনুগতর মতো আমাদের পেছনে পেছনে চলতে থাকল। স্বপ্নীল ওখানকার চাষবাস, ফল আর ফুলের বাগান সম্পর্কে আমাকে অনেক কিছু বলল। এখন পাহাড়ের দিকে চলা যাক। আপনার উঁচুতে হাঁটতে কষ্ট হবে, তাই আপনি বেস্টির পিঠে উঠে বসুন। স্বপ্নীল আমার সুবিধার কথা খেয়াল রাখছে। আমি প্রশ্নভরা দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আমি লাগাম ধরে আপনার সাথে সাথেই পায়ে হেঁটে চলব। ও আমার মনের কথাটা বুঝে নিল।
আমি নিজে নিজে অত লম্বা আর হৃষ্টপুষ্ট বেষ্টির পিঠে চড়তে পারতাম না। আমি ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু স্বপ্নিলের ওপর আমার ভরসা ছিল। ও আমার কোনো ক্ষতি হতে দেবে না। স্বপ্নিল আমাকে বেষ্টির পিঠে উঠতে সাহায্য করল। ও ওর দু হাতের তালু দিয়ে আমার নিতম্ব উপরে ঠেলে দিল। বেষ্টির পিঠে বসেই আমি ভয়ে সামনে ঝুঁকে ওর গলাটা জড়িয়ে ধরলাম। অন্য কেউ হতো বা অন্য কোনো সময় হতো, তবে আমার নিতম্ব এভাবে ছোঁয়া আমি সহ্য করতাম না। এটা যেমন সময়ের দাবি ছিল, তেমনি স্বপ্নিলের সাহায্য করার উদ্দেশ্যটাও আমি বুঝতে পারছিলাম। আর তাছাড়া মানুষটা স্বপ্নিল বলেই আমি আপত্তি করিনি। আমি পড়ে যেতে পারি ভেবে ভয় পাচ্ছিলাম। চুপ করেই রইলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমার ভয় কেটে গেল। বেষ্টি সত্যি খুব ভালো। এখন ওর সওয়ারি আমার বেশ লাগছে। চারপাশের প্রাকৃতিক দৃশ্য এক মনোরম পরিবেশ তৈরি করেছে। এভাবে হাঁটলে স্বপ্নিল ক্লান্ত হয়ে যাবে আর সময়ও অনেকটা বেশি লাগবে। দৃশ্যগুলো উপভোগ করার সাথে সাথে আমি মনে মনে ভাবছিলাম, এর থেকে বাঁচার উপায় কি? আমি একা ঘোড়া ছোটাতে পারবো না। দুজনে আলাদা ঘোড়ায় চড়া তো এখন সম্ভব নয়। তাই একজন হেঁটে আর একজন ঘোড়ায় গেলে এই সমস্যা থেকেই যাবে। স্বপ্নিল, বেষ্টি কি দুজন মানুষের ভার বইতে পারে? মনের কথাটা একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলাম ওকে। কেন পারবে না? ওর নিজের ওজনই 1000 কেজি। দুজন সাধারণ মানুষের ওজন আর কত হবে? বড়জোর 150 কেজি। এতে ওর বিন্দুমাত্র কষ্ট হবে না। স্বপ্নিল যেন শুধু গাণিতিক হিসেবটাই করছিল। স্বপ্নিল কি ইচ্ছে করেই সবকিছু এভাবে পরিকল্পনা করে? আমার মনে সংশয় জাগল। ও আমাকে সার্ফিংয়ের নেশা ধরিয়েছে। ওর সাথে যখন এক বোর্ডে সার্ফিং করছিলাম তখন সমুদ্রে পড়ে গিয়েছিলাম আর ও আমাকে বাঁচাতে গিয়ে দু হাতে জড়িয়ে ধরেছিল। আর আজ ও আমাকে হর্স রাইডিংয়ের টোপ দিল। এতে ও একটা সুযোগ পেয়ে গেল। ও আমার সাথেই একই ঘোড়ায় বসতে পারবে। যাই হোক, আমার সম্মতি ছাড়া ওর কোনো উদ্দেশ্যই সফল হওয়া সম্ভব নয়। ও নিজে থেকে একসাথে বসার কথা বলছেও না। আমি যদি না বলি, তবে হয়তো ও করেও দেখাতো না। মজবুর তো আমাকেই হতে হবে। র্যাঞ্চের মালিক হয়ে স্বপ্নিল আমার সাথে ঘোড়ার সহিসের মতো পায়ে হেঁটে যাবে আর আমি ওর ঘোড়ায় চড়ব। ব্যাপারটা আমার বেমানান লাগছিল। মনে হচ্ছিল ওর ওপর বড় অন্যায় হচ্ছে। স্বপ্নিল, আপনিও বেষ্টির পিঠে উঠে পড়ুন। এভাবে কতক্ষণ পায়ে হাঁটবেন আর আমি বসে ধীরে ধীরে যাব। এতে সময়ও অনেক নষ্ট হচ্ছে। আমি সমস্যার কথা বলে সমাধান প্রস্তাব করলাম। বানি, এটা করা কি ঠিক হবে? আমরা একই ঘোড়ায় চড়লে আমাদের খুব কাছাকাছি থাকতে হবে। স্বপ্নিল সরাসরি রাজি হলো না। বেষ্টিতে একসাথে সওয়ারি হওয়ার ফলাফল কি হতে পারে তা শুধু ও বলেই দিল না, বরং আমাকেই রাজি হতে বাধ্য করল। উচিত না অনুচিত তা জানি না, তবে আপনি হেঁটে যাবেন আর আমি আপনার ঘোড়ায় বসে যাব, এটা আমার কাছে অনুচিত লাগছে। আসুন, আপনিও উঠে পড়ুন। আমি এক প্রকার পরিস্থিতির চাপে পড়েই প্রস্তাবটা দিলাম। স্বপ্নিল এমন ভাব করল যেন ও শুধু আদেশ পালন করছে। বানি, আপনি একটু নিচু হয়ে বেষ্টির গলা জড়িয়ে ওকে শক্ত করে ধরে থাকুন। ও পদ্ধতিটা শিখিয়ে দিল। আমি যেমনটা বললাম ও তেমনটাই করল। বেষ্টি দ্রুত দৌড়তে শুরু করল। স্বপ্নিল দক্ষ সওয়ারির মতো ওর সাথে দৌড়তে দৌড়তে এক লাফে বেষ্টির পিঠে উঠে পড়ল। ও আমার পেছনে বসল। আমি জওয়ান হওয়ার পর আর কোনো পুরুষ আমার এত কাছে আসেনি। স্বপ্নিলের ইশারায় লাগামের টানে বেষ্টি তীব্র গতিতে ছুটছে। প্রতিবার যখন ও লাফাচ্ছে, স্বপ্নিল আর আমি ওর পিঠ থেকে একসাথে লাফিয়ে উঠছি আর আবার ওর পিঠে বসে পড়ছি। এই দোলাটা বড় অন্যরকম। নিজের ঘোড়া নাট্যরঙ্গব এ বসিয়ে পৃথ্বীরাজ চৌহান সংযুক্তাকে স্বয়ম্বর থেকে এভাবেই উড়িয়ে নিয়ে গিয়েছিলেন। সংযুক্তার সেই স্বয়ম্বরের দৃশ্য আমার মনে ভেসে উঠল। আমার জীবনে ঘোড়সওয়ারির এই অভূতপূর্ব রোমাঞ্চ ভীষণ মনোরম লাগছে। স্বপ্নিলের শরীরের ছোঁয়ায় পুরুষ স্পর্শের সেই আনন্দদায়ক অনুভূতি প্রথমবার অনুভব করলাম। আমি তো একা থাকতে চেয়েছিলাম, কিন্তু আজ যা হচ্ছে তা আমার খারাপও লাগছে না। আমি নিজের অনুভূতিতেই অবাক হচ্ছি। স্বপ্নিলের সঙ্গ আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। আধ ঘন্টার মধ্যেই আমরা প্রায় 8 কিলোমিটার ঘুরে ফেললাম। আমরা সরোবরে পৌঁছে গেছি। সরোবরের দুপাশে পাহাড়, একদিকে অবারিত ক্ষেত আর একদিকে বন। সরোবরের তীরে স্বপ্নিল বেষ্টি থেকে নামল।
ও আমাকে একটু ঝুঁকতে বলল আর বগলে হাত দিয়ে আমাকে এমনভাবে নামাল যেন আমি কোনো ছোট শিশু। ঘোড়সওয়ারির সময় যা যা ঘটছিল তার কথা মনে পড়ে আমার চোখের পাতা নুয়ে এল। লজ্জায় বোধহয় আমার মুখ লাল হয়ে গেছিল। স্বপ্নীল তা বুঝতে পেরে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। ভাবটা এমন যেন ও বেস্টির ঘাস খাওয়ার জায়গা খুঁজছে। ও সওয়ারির কথা না তুলে জিজ্ঞেস করল, বানি, আপনার এই সরোবরটা কেমন লাগছে? স্বপ্নীল আমার দিকে তাকাচ্ছে না দেখে আমি একটু সহজ হলাম। চারপাশে নজর বুলিয়ে বললাম, ওয়াও, কি অসাধারণ মনোরম জায়গা। এই জলটা কত পরিষ্কার, মনে হচ্ছে যেন আকাশের রং এতে নেমে এসেছে। পাখিরা কেমন আপন মনে খেলা করছে। কি অপূর্ব এদের রং আর প্রজাতি। আমি মুগ্ধ হয়ে প্রকৃতির শোভা দেখছিলাম। নির্জন প্রকৃতির এই রূপ আমার ভীষণ প্রিয়। এই পাখিদের দেখুন, আমি ভাবি পরের জন্মে যেন আমিও এমন কোনো পাখি হয়ে জন্মাই। স্বপ্নীল ভীষণ খুশিতে বলল। স্বপ্নীলের পাখি হওয়ার ইচ্ছেটা অন্য কিছুর জন্য হতে পারে, তবে আমার কল্পনায় ও আর আমি একজোড়া রাজহাঁস হিসেবে ভেসে উঠলাম। জেমিনাইয়ের সমালোচনা, সৃজনশীল নির্দেশনা এবং উপস্থাপনার নির্দেশিকা। প্রিয় শ্রোতামণ্ডলী, এপিসোড ৪২ একটি রোমাঞ্চকর এবং আবেগঘন যাত্রা। এটা শুধু একটি ভ্রমণের গল্প নয়, বরং বাণীর ভেতরের দ্বিধা কাটিয়ে স্বপ্নীলের প্রতি ভালোবাসার জয়ের গল্প। এপিসোড ৪২ এর শক্তি এবং গল্পের বিকাশ। স্পর্শের রূপান্তর। স্বপ্নীল যেভাবে বাণীকে কোলে করে নামাল, তা দেখায় যে তাদের সম্পর্ক এখন লোকলজ্জার ঊর্ধ্বে এক গভীর আস্থার ওপর দাঁড়িয়ে আছে। ভালোবাসার অপ্রত্যাশিত প্রকাশ। বাণী নিজের অনুভূতিতে নিজেই অবাক হচ্ছে, স্বপ্নীলের সঙ্গ ওকে স্বস্তি দিচ্ছে। এটা ওর যুক্তির ওপর আবেগের জয়। রোমান্টিক ক্লাইম্যাক্স। পৃথ্বীরাজ আর সংযুক্তার উদাহরণ দৃশ্যটিকে এক অন্য মাত্রা দেয়। শেষে রাজহাঁসের জোড়ার রূপক একটি সুন্দর ও দীর্ঘস্থায়ী সম্পর্কের ইঙ্গিত দেয়। এপিসোড ৪২ সমাপ্ত। এপিসোড ৪৩। নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে ঘোড়সওয়ারির সময় আমার আর স্বপ্নীলের ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। আজ আপনারা শুনবেন যে মিষ্টি জলের সরোবরে আমার ভয় আমাদের কিভাবে আরও কাছে নিয়ে এল। অভিযোগ নাকি ইচ্ছা, সরোবরের তীরে বসে আমার বারবার স্বপ্নীলের সাথে করা সেই সওয়ারির কথা মনে পড়ছিল। আমি আমার ইচ্ছাটাকে অভিযোগের সুরে প্রকাশ করলাম, ইস, আমি যদি ঘোড়সওয়ারি জানতাম, তবে আজ আমি বেস্টির পিঠে একাই চড়তাম। ডবল ক্লাস। আমার উত্তরের অপেক্ষা না করেই স্বপ্নীল পরের দিন থেকে সার্ফিং এবং হর্স রাইডিং উভয় ক্লাসেরই ব্যবস্থা করে ফেলল। ও আমার এই দুশ্চিন্তাকেও পাত্তা দিল না যে রাশিল কি ভাববে। স্নানের বাসনা। স্বপ্নীল সরোবরে ডুব দিতে চলে গেল। আমার মনেও স্নানের বাসনা জাগছিল। যখন আমি আমার অসহায়তা প্রকাশ করলাম, আমি তো জামাকাপড় আনিনি, কি করি, তখন স্বপ্নীল ওর ব্যাগ থেকে জামাকাপড়, তোয়ালে আর হাফ প্যান্ট বের করে আমার জন্য পুরো প্রস্তুতি করে রেখেছিল। অর্ধ স্বচ্ছ লজ্জা। সরোবরে ডুব দেওয়ার পর আমারটি শার্ট ভিজে গিয়ে অর্ধ স্বচ্ছ হয়ে শরীরের সাথে লেপ্টে গেল। লজ্জায় আমি তক্ষুনি স্বপ্নীলের দিকে পিঠ করে দাঁড়ালাম, যা স্বপ্নীল বুঝতে পারল এবং আমার থেকে দূরে সাঁতরে চলে গেল। সর্পভীতি। তখনই জলে একটা সরসর শব্দ হল। অতিরিক্ত ভয় আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এল আর আমি দ্রুত সাঁতরে আসা স্বপ্নীলের গলা জড়িয়ে ধরলাম। বিলুপ্তপ্রায় সাপ এবং জ্ঞান। স্বপ্নীল জানালো যে ওটা ছিল গার্টার স্নেক, যা বিলুপ্তপ্রায় এবং বিষহীন। আমি অবাক হলাম যে স্বপ্নীলের সাপ সম্পর্কেও বেশ ভালো জ্ঞান আছে। পরিকল্পিত ঘনিষ্ঠতা। জামাকাপড় বদলানোর সময় আমি লক্ষ্য করলাম যে স্বপ্নীল আমার ভেজা পোশাকগুলোকেও ওর পিঠব্যাগ থেকে বের করা ওয়াটারপ্রুফ প্যাকেটে রেখে দিল। আমি ভাবলাম, এই সব কিছুই ওর আগে থেকে ভেবে রাখা পরিকল্পিত কাজ বলে মনে হচ্ছে। আমার মনের শেষ দ্বন্দ্ব, সার্ফিং, ঘোড়সওয়ারি আর সরোবর, তিনটি জায়গাতেই ঘটনাক্রমে আমাকে স্বপ্নীলের গলা জড়িয়ে ধরতে হয়েছে। আমাকে অজান্তেই বারবার স্বপ্নীলের গলা জড়িয়ে ধরতে হচ্ছে। এই সব কি শুধুই কাকতালীয়, নাকি স্বপ্নীল ইচ্ছে করে আমাকে কাছে আনার পরিকল্পনা করছে, আর আমি কি এই পরিকল্পিত প্রেমের জালে ফেসে গেছি? লজ্জা।
ভয় আর স্বপ্নিলের গোছানো স্বভাব। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন। এপিসোড 43, সাপের ভয়, হর্ষ রাইডিং ক্লাস আর মিষ্টি জলে প্রথম আলিঙ্গন। স্বপ্নিল ওর পিঠব্যাগ থেকে 6টি কমলালেবু বের করেছে। এগুলো ও আমাকে খামার বাড়ি ঘুরিয়ে দেখানোর সময় গাছ থেকে পেরেছিল। আমরা কমলালেবু খেতে খেতে বারবার একে অপরের দিকে তাকাচ্ছি আর হাসছি। আমার বারবার বেস্টির পিঠে ওর সাথে করা সেই সওয়ারির কথা মনে পড়ছে। ইস, আমি যদি ঘোড়সওয়ারি জানতাম, তবে আজ আমি বেস্টির পিঠে একাই চড়তাম। আমি একসাথে করা সওয়ারির আনন্দ লুকিয়ে রেখে নিজের অসহায়তা হিসেবে প্রকাশ করলাম। স্বপ্নিল ভাবল যেন আমি অভিযোগ করছি। দুঃখিত বানি, আমি ইচ্ছে করে কিছু করিনি, ও সাফাই দিয়ে বলল। আমার বলার উদ্দেশ্য তা ছিল না, আমি চোখের পাতা নামিয়ে বললাম। আপনি চাইলে আমি সোমবার থেকেই আপনার ঘোড়সওয়ারির কোচিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। স্বপ্নিলের মনে যেন আগে থেকেই এই প্রস্তাব ছিল। সার্ফিং আর হর্ষ রাইডিং দুটো একসাথে কিভাবে সম্ভব হবে? আমি আমার আগ্রহ এবং সমস্যা উভয়ই প্রকাশ করলাম। আপনার নিষ্ঠা দেখে আমার এটা সম্ভব মনে হচ্ছে। আপনি নিশ্চয়ই দুটো ক্লাস যথাক্রমে সকালে আর বিকেলে করতে পারবেন। এর জন্য আলাদা করে আমাকে কিছু করতে হবে না। আমাকে শুধু আপনার জন্য একজন ট্রেনারের ব্যবস্থা করতে হবে। আমার পরিচিত একজন ভালো ট্রেনারও আছেন, ও আমাকে আবার উৎসাহিত করছে। স্বপ্নিল আমার উত্তরের অপেক্ষা করল না। ও মোবাইলে কল লাগালো। পরবর্তী 5 মিনিট ও কথা বলতে থাকল। কাল থেকে আমার বন্ধু লিলি আপনাকে ঘোড়সওয়ারি শেখাবে। ও আর আপনি গাড়িতে করে একসাথেই এখানে আসবেন আর 2 ঘন্টা শিখে ফিরে যাবেন। স্বপ্নিল ঠিক করে ফেলল। এখন এটা স্পষ্ট হলো যে আমি সারাদিন ব্যস্ত থাকতে চলেছি। রাশিল কি ভাববে? বানি আর রোজ নিজের মর্জি মতো কাজ করতে ব্যস্ত হয়ে গেল। স্বপ্নিল আমার এই সমস্যাটা বুঝতেও চাইছে না। আমি চুপ করে রইলাম। আমি এই সরোবর পর্যন্ত এসেই গেছি তখন আমার ইচ্ছে করছে এই মিষ্টি জলে একটু ডুব দিয়ে নিই। আমাকে বলুন, আপনার এখানে একা বসে থাকতে বোরিং লাগবে না তো? স্বপ্নিল নিজের ইচ্ছার কথা বলতে গিয়ে আমার কথাও ভাবল। না না, আপনি সরোবরে স্নান উপভোগ করুন। আমি এখানে বসেই নিরালা মুহূর্তগুলো উপভোগ করব। মনে মনে আমি নিজেও এই সুন্দর, স্বচ্ছ সরোবরে ডুব দেওয়ার জন্য ব্যাকুল হচ্ছিলাম। স্বপ্নিল একটা গাছের আড়ালে জামা কাপড় পাল্টাল। ও হাফ প্যান্ট পরে নিল। তারপর আমার দিকে হাত নেড়ে দৌড়ে গিয়ে সরোবরে ডাইভ দিল। কিছুক্ষণের মধ্যেই ও সরোবরের গভীরে পৌঁছে গেল। আমি স্বপ্নিলের দিক থেকে নজর সরিয়ে নিলাম। আমি চারপাশের প্রাকৃতিক দৃশ্যে মগ্ন রইলাম। সরোবরে খেলা করা আর কিচিরমিচির করা পাখিদের দেখে আমার খুব ভালো লাগছিল। হঠাৎ আমার নজর স্বপ্নিলের দিকে গেল। ওকে কোথাও দেখা যাচ্ছে না। আমি খুব দুশ্চিন্তায় পড়ে গেলাম। মিনিট খানেক আমি খুব ছটফট করছিলাম। বুঝতে পারছিলাম না কি করব। তখনই সরোবরের মাঝখানে স্বপ্নিলকে জলের উপরে দেখা গেল। ও চিত হয়ে হাত পা নেড়ে সাঁতার কাটছে। মনে মনে আমি ভগবানকে ধন্যবাদ জানালাম। স্বপ্নিল, স্বপ্নিল, আমি ডাকলাম। বানি কি হয়েছে? ও জিজ্ঞেস করছে। আমারও সরোবরে স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো জামাকাপড় আনিনি। কি করি? আমি আমার বাসনা আর অসহায়তা প্রকাশ করলাম। স্বপ্নিল উত্তর দিল না। ও সরোবর থেকে বেরিয়ে এল। তারপর আমার দিকে তাকিয়ে ওর পিঠব্যাগ খুলল। সরোবরের মাঝখানটা খুব গভীর। আপনি তো ভালো সাঁতার জানেন না, তাই ধারের দিকেই স্নান করবেন, ও আমাকে সতর্ক করল। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। তখন ও আমাকে একটি তোয়ালে, একটি হাফ প্যান্ট আর টি-শার্ট দিল। আমি একটা গাছের আড়ালে গিয়ে পোশাক পাল্টালাম। তারপর স্বপ্নিলের কাছে ফিরে এলাম। তখনই বেস্টির ডাক শোনা গেল। ও নিঃশব্দে আমাদের দিকে তাকিয়ে আছে, যেন বলছে, তোমাদের দুজনকে একসাথে খুব মানায়। স্বপ্নিল আমার আগে সরোবরে নামল। তারপর ও ওর হাত আমার দিকে বাড়িয়ে দিল। ও আমার হাত ধরে গাইড করে আমাকে সরোবরে নামিয়ে দিচ্ছে। ও আমার পাশেই গলা সমান জলে সতর্ক হয়ে দাঁড়িয়ে রইল। 2 মিনিট সরোবরে থাকার পর আর 3 বার ডুব দেওয়ার পর আমি একটু ধাতস্থ হলাম। এরই মধ্যে আমি আমার টি-শার্টটা দেখলাম। ওটা ভিজে গিয়ে শরীরের সাথে লেপ্টে গিয়ে অর্ধ স্বচ্ছ দেখাচ্ছিল। স্বপ্নিলের সামনে এই অবস্থায় থাকছি ভেবে আমার খুব লজ্জা করল।
আমি তক্ষুনি স্বপ্নিলের দিকে পিঠ করে দাঁড়ালাম। স্বপ্নিল সেটা বুঝতে পারল আর ও সাঁতরে আমার থেকে দূরে চলে গেল। আমি ধারের দিকেই কখনো একটু সাঁতার কাটছিলাম, কখনো ডুব দিচ্ছিলাম। মাঝে মাঝে আমি চিত হয়ে ভাসছিলাম আর ওপরের আকাশ, পাহাড়, জঙ্গল দেখে এখানকার সৌন্দর্যের স্বাদ নিচ্ছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম স্বপ্নিলও আশেপাশে আছে। তখনই জলের মধ্যে একটা সরসর শব্দ অনুভব করলাম। আশঙ্কায় আমার মুখ দিয়ে চিৎকার বেরিয়ে এল। শুনেই দ্রুত সাঁতরে স্বপ্নিল আমার কাছে এল। অতিরিক্ত ভয়ে আমি ওর গলা জড়িয়ে ধরলাম। স্বপ্নিল, এখানে কিছু একটা আছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমরা ওই অবস্থাতেই চারদিকে তাকালাম। স্বপ্নিল কিছু একটা দেখতে পেল। ও হাত দিয়ে ধরে সেটাকে জল থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলল। বানি, ভয় পাওয়ার কিছু নেই, ওটা একটা সাপ। দেখুন, ওটা আপনার থেকে দূরে চলে যাচ্ছে। আমি স্বপ্নিলের দেখানো দিকে তাকালাম। দেখলাম লাল, সাদা আর কালো রঙের ডোরাকাটা একটা সুন্দর সাপ সরোবরের অন্য দিকে চলে যাচ্ছে। এটা দেখে আমার ভয় কেটে গেল। আমি স্বপ্নিলকে ছেড়ে দিলাম। আমি খুব লজ্জিত বোধ করছি। স্বপ্নিলের দৃষ্টি থেকে বাঁচতে আমি গলা পর্যন্ত জলে ডুবে রইলাম। এখন জলের ওপরে শুধু আমার মাথাটাই দেখা যাচ্ছে। বানি, এটা গার্টার স্নেক। এটা দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। এই সাপ এখন বিলুপ্তপ্রায়। এরা বিষাক্ত হয় না আর এরা আমাদের আক্রমণও করে না। এখানে পাওয়ার আটল স্নেকই শুধু বিষাক্ত হয়, স্বপ্নিল আমাকে আশ্বস্ত করতে বলল। স্বপ্নিলের সাপ সম্পর্কেও ভালো জ্ঞান আছে। আমি অবাক হচ্ছি আর মনে মনে ওর প্রশংসা করছি। তারপর আমি সরোবরের তীরে উঠে এলাম। ভিজে পোশাকে আমার যৌবন যেন আমাকেই গর্বিত করছিল। আমি তোয়ালে নিয়ে শরীর জড়িয়ে নিলাম আর গাছের আড়ালে গিয়ে পোশাক বদলে নিলাম। স্বপ্নিলও একটু পরে উঠে এলার নিঃশব্দে জামা কাপড় নিয়ে আড়ালে চলে গেল। আমি যেন ওর ভিজে শরীর না দেখি, ও সেটাই চাইছিল। ও জামা কাপড় পাল্টে ফিরে এল। তারপর ব্যাগ থেকে একটা ওয়াটারপ্রুফ প্যাকেট বের করে ওর ভেজা জামাকাপড়গুলো রাখল। তারপর ও আমার ফেলে রাখা ভেজা জামাকাপড়গুলো তুলে নিয়ে ওই প্যাকেটে ভরে ব্যাগে রেখে দিল। আমি সব লক্ষ্য করছিলাম। আমার মনে হলো এটা ওর পরিকল্পিত কাজ। নইলে ও আমার জন্য জামাকাপড় ব্যাগে রাখবে কেন? ও নিজের স্নানের কথা তো ভেবেই রেখেছিল, সাথে আমার ইচ্ছার কথাটাও মাথায় রেখেছিল। ও সব প্রস্তুতি নিয়েই এসেছে। ওর এই দূরদর্শী আর গোছানো স্বভাব আমার কাছে অনুসরণীয় মনে হল। বানি, এবার কি আমাদের ফেরা উচিত? ও জিজ্ঞেস করল। আমি ভাবনায় ডুবে গেছি। সমুদ্রের ধার হোক বা খামার বাড়ি, স্বপ্নিলের সাথে একা গেলে যে এমন সব কিছু হতে পারে তা আমার আগেই বোঝা উচিত ছিল। সার্ফিং বা ঘোড়সওয়ারির সময়ের মতো এখানেও অকারণে বারবার আমাকে স্বপ্নিলের গলা জড়িয়ে ধরতে হচ্ছে। এমনকি ঘোড়ার পিঠে তো ওর কোলেই বসে থাকতে হয়েছিল। জেমিনাইয়ের সমালোচনা, সৃজনশীল নির্দেশনা এবং উপস্থাপনার নির্দেশিকা। প্রিয় শ্রোতারা, এপিসোড 43 বাণীর আবেগপূর্ণ যাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। এখানে বাণী স্বপ্নিলের ভালোবাসার পাশাপাশি ওর বিচক্ষণতাকেও বুঝতে শুরু করেছে। এপিসোড 43 সমাপ্ত।